এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি শ্রমিক সংগঠক, বাংলাদেশ রাষ্ট্র সরকার শ্রমিক আন্দোলনের সহসভাপতি মোহাম্মদ সোহেল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন থেকে আজকে এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশিষ্ট আলোচকবৃন্দ যারা আছেন, আমি আসলে আজকের যে শ্রমিক দিবসের একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে সকালবেলা গিয়েছিলাম। তো সরকারের শ্রমিকদের প্রতি যে মনোভাব, এই অনুষ্ঠানটার যদি একটু আমার দেখা দুই একটা কথা বললে হয়তো বুঝতে পারবেন যে আমরা আসলে একটা নির্বাচিত সরকারের জন্য খুব অপেক্ষায় ছিলাম। প্রায় 17 বছর একটা ফেসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 24-এর গণ-অভ্যুত্থান, তারপর এই নির্বাচিত সরকারের প্রতি আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা। তারেক রহমান দেশের বাইরে ছিলেন, উনি এসেছেন। শ্রমিকদের যে দাওয়াতপত্র সেখানে দেয়া আছে যে তারেক রহমান প্রধান অতিথি। তা আমরা গেলাম, খুব বিতর্কিত একটা লোক, আমাদের যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আমরা রাষ্ট্র সংস্কার থেকে ওনার এই নতুন সরকার আসার পর, নির্বাচিত সরকার আসার পর ওনার দাওয়াতপত্রে আমরা কোথাও যাই নাই, কারণ আমরা মনে করি যে এই ফেসিবাদের একটা অংশ হিসাবে উনি এখনও টিকে আছেন। তো সেই লোক দেখলাম যে প্রধান অতিথি। ওইখানে মঞ্চে 8টা লোক ছিল। সেই 8 জন লোকের যদি বর্ণনা দেই, একটা মে দিবসের প্রোগ্রাম নাসির ভাই জানতে চেয়েছেন, তো আমার মনে হয় যে এইটার একটু বর্ণনা দেওয়া দরকার। আমরা 23 সালে একটা কনভেনশন করছিলাম, সেখানে আমাদের এই আজকের যে প্রধান অতিথি হাসনাত কায়েম ভাই, উনি অতিথি ছিলেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ অনেকেই অতিথি ছিলেন, জুনায়েদ সাকি, নূর, মির্জা, আমাদের বিএনপির মহাসচিব ছিলেন যে মির্জা আলমগীর হোসেন, এরকম ছিল। এবং আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল এবং এসএসপি সম্মিলিত শ্রমিক পরিষদের 23 সালে একটা খুব বড় কনভেনশন হয়েছিল জাতীয় লেভেলের। তো সেই কনভেনশনে 32টা দফা আমরা দাবি তুলেছিলাম। আমরা ধারণা করেছিলাম যে বিএনপির নির্বাচনের ইশতেহারে সেই দাবিগুলো প্রতিফলন থাকবে। তো আমরা সেখান থেকে অনেক কাটছাঁট করে দুই একটা কথা দেখেছি, কিন্তু তার মধ্যেও ছিল যে একটা জাতীয় ঐক্য করা এবং শ্রমিকদের প্রতিনিধিত্বশীল সরকার করা, এরকম একটা প্রসঙ্গ তারা এনেছিলেন ওই দাবিগুলোর মধ্যে। কিন্তু আজকে মঞ্চে 8টা লোক, তার মধ্যে আমরা দেখি না জাতীয় পর্যায়ের কোনো শ্রমিক নেতা ছিলেন। আমাদের সৈয়দ নজরুল ইসলাম সাহেব, উনি বিএনপির একজন বড় লিডার, সেই হিসেবে উনি ছিলেন। মাহাদি নামে একজন ভদ্রলোক, উনি তারেক রহমানের শ্রম বিষয়ক উপদেষ্টা, উনি ছিলেন, অক্সফোর্ডে পড়া মানুষ। ওনার যে বক্তব্যটা শুনলাম, আমার কাছে মনে হচ্ছে যে আমরা চ্যাট জিপিটির ভাষণ শুনছি, যে বাংলাদেশের শ্রমিকের যেই আশা আকাঙ্ক্ষা, যেই বেদনা, তার কোনো প্রভাব, কোনো একটা কথা এর মধ্যে ছিল না। এবং আমলাদের যেই অনুষ্ঠানের আয়োজন, এটা আমার কাছে মনে হয়েছে যে ফেসিবাদের গন্ধ আমরা দেখতে পাচ্ছি। তারা একটা ডকুমেন্টারি করেছে রাষ্ট্রীয় খরচে, সেই ডকুমেন্টারির মধ্যে জিয়াউর রহমানের খাল খনন, খালেদা জিয়া, যেটা আমরা গত রিজিমে দেখেছি যে শেখ মুজিব এবং শেখ হাসিনা, এখানে আরও একজনকে বাড়িয়ে 3 জনার নাম দিয়ে এই আজকের শ্রম দিবস উদযাপন করতেছে শ্রম বিষয়ক মন্ত্রণালয়। তো এই জিনিসটা তো আমরা 24-এ আমরা মনে করছিলাম এটার একটা সমাপ্তি হবে, তো আমরা তো দেখলাম আবার শুরু হয়েছে একই ঘটনার পুনরাবৃত্তি। তা আমরা আজকে মে দিবস, এই প্রসঙ্গটা বাদ দিয়ে আমি আসলে যেতে চাই যে মে দিবসে যে আমাদের শ্রমিকদের
যে ভূমিকা, এইটা সংখ্যার যদি হিসাব করি তো 178 জন শ্রমিক সেখানে নিহত হয়েছে। এর মধ্যে আমাদের বন্ধু পরিচিত অনেকেই আছে, এবং রাস্তায় যে সবশেষ দিকের যে আন্দোলনগুলো, সেখানে রিকশাওয়ালা, দিনমজুর, তাদের যে ভূমিকা, তারা কিন্তু এই আন্দোলনের পরপর যখন ছাত্রদের সামনে নিয়ে আসা হলো, এই লোকগুলোকে কোনো না কোনো প্রক্রিয়ায় একদম পিছনে ফেলে দেওয়া হলো। এবং আমাদের শ্রমিক সংগঠন, আমার খেয়াল আছে যে সাভার অঞ্চলে কিছু কিছু গার্মেন্টসগুলো দখল হচ্ছিল, যে একটা রিজিম চলে গেছে আর এক রিজিমের দখলদারিত্ব চলছিল। সেই সময় শ্রমিকদের গুলিতে হত্যা হয়েছে, শ্রমিকরা হত্যা হয়েছে আর্মির গুলিতে। এবং আমাদের প্রায় এই 9 ডিভিশনে ডেকে ডেকে আমাদেরকে হুমকি দেওয়া হতো যে এই ধরনের কাজ করা যাবে না। তো সেই শ্রমিকদের এইভাবে যে পিছনে ফেলার যে রাষ্ট্রীয় পরিকল্পনা, এটা তো চলমান। তো এর পরিত্রাণ কী? এর পরিত্রাণ অবশ্যই আমাদের বের করতে হবে। তো বাংলাদেশের যে রাজনীতি, শ্রমিক রাজনীতির, ফেডারেশন এবং ট্রেড ইউনিয়ন ভিত্তিক রাজনীতি, কোনো রাজনৈতিক দল করার বাংলাদেশের আইনে শ্রমিকদের সেই অধিকার নাই। অত্যাবশ্যকীয় পরিষেবা আইন নামে একটা আইন করে শ্রমিকদের রাজনীতির জায়গাটা সংকুচিত করে দেওয়া হয়েছে। তারপর আমরা যদি বলি যে এই কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসাবে শ্রমিক দল থাকতে পারবে না, কিন্তু আছে, বাস্তবিক কিন্তু সব সংগঠনই আছে। তো এই যে রাষ্ট্রীয় নীতিতে শ্রমিকের রাজনীতি কিন্তু মানে এখানে একটা ধাক্কা খাচ্ছে। এবং আমরা মনে করি যে বাংলাদেশ যেই কারণে জন্ম, বাংলাদেশের আসলে শ্রমিক এবং এই পিছিয়ে পড়া যেই গোষ্ঠী, তাদেরই রাজনীতির জন্য একটা রাজনৈতিক দল হওয়া দরকার। এবং সেই রাজনীতিটা আমার মনে হয় বাংলাদেশের যে সংস্কারের রাজনীতি, বাংলাদেশের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রাজনীতি, এই রাজনীতি বলে অনেকে অনেক ধরনের কথা বলেছেন, কিন্তু এই 25-এর নির্বাচনে তারা কিন্তু মানে কর্পূরের মতো উড়ে শেষ হয়ে গেলেন। বিভিন্ন জায়গায় তারা বেচা বিক্রি হয়ে গেছেন। আমরা ওই কোরবানির গরুরকে বলি যে দাঁত উঠছে কিনা, 2 দাঁত উঠলেও এটা কোরবানি দেয়া যায়, দাঁত ওঠে না এইরকম গরুও বিক্রি হয়ে গেছে এইবার। তো এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির অবস্থা। তা আমরা মনে করি যে আমাদের যে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের আমরা যেটা বলি যে বাংলাদেশকে আসলে উত্তরণের জন্য যে পাচার, এই যে আমরা সংস্কারের কথাটা বলি, পাচার রোখা তো একটা বড় কাজ। যে বাংলাদেশের সাংবিধানিকভাবে বা রাষ্ট্রর কাঠামোগত এমন একটা ব্যবস্থা আছে যে পাচার করতে পারে, সেই ব্রিটিশ আমল হতে শুরু হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে। আমরা শুনলাম যে এই গত এই ইউনূস সরকারের সময় কারা কারা পাচার করছে, অনেকেই করছে। এখন তো একটা নির্বাচিত সরকার, ধরে না কেন? কেন ধরে না? ধরার সমস্যাটা কি? অনেকে তো চোর ছাচর বলে মানে আঙ্গুল তুলে বলছে এই করছে এই করছে এই করছে। তো 3-4 মাস হয়ে গেল, কার নামে তো একটা মামলা পর্যন্ত হয় না। এ কি চোরে চোরে মাসুত ভাই এরকম? তো যাই হোক, আমরা এই পাচারটা রুখতে হবে, বাংলাদেশের বিনিয়োগ বাড়াতে হবে, এবং বাংলাদেশের যদি বিনিয়োগ বাড়ে শিল্প হবে। এবং আমাদের এই শ্রমিকদের যেই আকাঙ্ক্ষা, আমাদের 8 ঘন্টার দাবি নিয়ে মে দিবসে হয়েছিল, 8 ঘন্টার দাবি কি 8 ঘন্টা শ্রম করবো আর 8 ঘন্টা ঘুমাবো। কিন্তু এখন আমরা এই 4র্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছি। টেকনোলজির এমন ব্যাপার, মানুষ 24 ঘন্টা সার্ভিলেন্সের মধ্যে থাকে। এটা এমনি মানুষও থাকে, শ্রমিকরা তো থাকেই। তো যাই হোক, এইটা পরিত্রাণ হবে এবং এইরকম একটা আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।